তাহলে শুরু করি। আচ্ছা। ন্যারেশন পড়ার আগে তোমাদেরকে আগে টেন্স জানতে হবে। হুম। যদি টেন্স পারো তাহলে তুমি ন্যারেশনে পড়ো, ভয়েসে পড়ো, সবকিছুই পারো। তা এখন তোমাকে এই ছোটবেলার মতো আমি তোমাদের টেন্স পড়াবো না। জাস্ট আমি তোমাদেরকে কিছু কয়েকটা ওয়ার্ড বলবো, সেই ওয়ার্ড গুলো মনে রাখলেই হবে। টেন্স কয় প্রকার সেটা তো জানো, 3 প্রকার: প্রেজেন্ট, হুম। ফিউচার, হুম। পাস্ট। এখন প্রেজেন্ট টেন্সের মধ্যে কি কি থাকে? এম থাকে, ইজ থাকে, আর থাকে। আর কি থাকে? হ্যাভ, হ্যাজ। এই 5টা ভার্ব থাকে। এই 5টা ভার্ব যদি যে কোনো সেন্টেন্সে থাকলে সেটা কি? প্রেজেন্ট টেন্স। এখন প্রেজেন্ট টেন্সের মধ্যে কোন প্রকারে পড়ছে সেটা আমরা পরে দেখব। সেম ভাবে যদি ওয়াজ থাকে, ওয়ার থাকে, আর হ্যাড থাকে, তাহলে সেটা হচ্ছে পাস্ট টেন্স। প্রেজেন্ট এবং পাস্ট চিনো, তাহলে ফিউচার চেনা তোমাদের জন্য একদম ইজি। কারণ ফিউচারে সব ক্ষেত্রেই উইল থাকবেই, মাস্ট। উইল বা শ্যাল। ক্লিয়ার এই পর্যন্ত? জি ভাইয়া। এখন এই এম, ইজ, আর এরা যদি মেইন ভার্ব হিসেবে থাকে, সাপোজ ধরো আই এম এ বয়। আমি একদম নর্মাল সেন্টেন্স দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। তো এখানে এম এর পরে আর কোনো ভার্ব আছে? জি যেহেতু না। ভার্ব নাই, তার মানে এই এমটাই হচ্ছে মেইন ভার্ব। আর মেইন ভার্ব যেহেতু, তার মানে এটা কি? এম যেহেতু আছে, প্রেজেন্ট টেন্সে আছে। আর মেইন ভার্ব যেহেতু, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব এক্সটেনশন। একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। আর একটা সেন্টেন্স ক্রিয়েট করার জন্য অলওয়েজ তোমার একটা সাবজেক্ট প্লাস ভার্ব লাগবে। এবং এই সাবজেক্ট এবং প্লাস ভার্বের উপরে ডিপেন্ড করে 3টা টেন্স ভিত্তি করে। 3টা টেন্সের মধ্যে একটা তো জানলাম যে এই এম, ইজ, আর এগুলো যদি মেইন ভার্ব হিসেবে থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাভ, হ্যাজ থাকলে সেটা প্রেজেন্ট টেন্স। এখন যদি আমি বলি আই হ্যাভ ডান, তাহলে এটা কি প্রেজেন্ট টেন্স হবে? বলো তো। হ্যাঁ ভাই, প্রেজেন্ট পারফেক্ট। হুম। হ্যাঁ, প্রেজেন্ট হ্যাঁ। টেন্স হবে, কারণ এটা হ্যাভ আছে। কিন্তু এখন প্রেজেন্ট কোন প্রকারে পড়ছে সেটা আমরা কিভাবে বলবো? যদি সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, এরপর আর প্রেজেন্ট কোনো ভার্ব পারফেক্ট না টেন্স থাকে, এটা। হ্যাঁ, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ এখানে ডানের বি3 আছে। আর যদি এই জায়গায় আই এম বয় না থেকে এখানে যদি থাকতো আই এম ডুইং, তাহলে সেটা কি হতো? কন্টিনিউয়াস ফর্মে হতো। কন্টিনিউয়াস। হ্যাঁ। হ্যাঁ, তার মানে এই জিনিসটা জানো যে কন্টিনিউয়াস ফর্মের ক্ষেত্রে সব সময় আইএনজি বি হয়। ভার্বের পর বি আইএনজি ভার্বের হয়। পর বি1 প্লাস আইএনজি হয়। আইএনজি। এখন এই বি ভার্ব বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? এম ওয়াজ, ইজ ওয়ার, এম, ও। ইজ, আর। হুম। ক্লিয়ার? জি। সেম ভাবে পাস্ট পারফেক্ট এর ক্ষেত্রে সেম। এখানে হ্যাভ ভার্ব হিসেবে 3টা ভার্ব আছে। একটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, আর একটা হচ্ছে হ্যাভ। এখন এই হ্যাভটা থাকে পাস্ট টেন্সের ক্ষেত্রে, আর হ্যাভেজ থাকে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। হ্যাঁ। এখন এই উইল এবং শ্যাল ফিউচারের কথা বলি। ফিউচারের ক্ষেত্রে উইল এবং শ্যাল এগুলো কিন্তু মোডাল ভার্ব। আর মোডাল জি। ভার্বের ক্ষেত্রে সবসময় মোডাল ভার্বের পরে ভার্বের বি1 ব্যবহৃত হয়, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। যেহেতু উইল এবং শ্যাল হচ্ছে মোডাল ভার্ব এবং এদের পরে একটা বি1 ব্যবহৃত হয়, সেজন্য আমরা যখন ফিউচার টেন্সে উইল ব্যবহার করি, শ্যাল ব্যবহার করি, তখন এর পরবর্তী ভার্বটা সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম রাখে, অর্থাৎ বি1। সেরকম এখন আমি ধরো আয়ের সাথে উইল দিলাম, তারপর আমি একটা ভার্ব ইউজ করতে হবে। তো কারণ এখানে উইলটা একটা অক্সিলারি ভার্ব হিসেবে, অর্থাৎ সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখন তুমি অক্সিলারি বলতে অনেক সময় মোরাল অক্সিলারির সাথে গুলাই ফেলো। এখানে অক্সিলারি বলতে মানে সাহায্যকারী ভার্ব। এখন অক্সিলারি এম, ইজ, আর আছে, উইল, শ্যাল, ক্যান, কুড সবগুলো অক্সিলারি। বাট সেই অক্সিলারি ভার্বের মধ্যে আরেকটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে মোডাল অক্সিলারি। এটা হচ্ছে মোডাল ভার্ব। উইল শ্যালটা মোডাল এবং অক্সিলারি দুইটাতেই কাউন্ট করা হয়। এখন এই উইল, এই উইলের পরে আমরা যে গোটা ব্যবহার করছি, এটা ভার্বের কি প্রেজেন্ট ফর্ম না? হ্যাঁ। হ্যাঁ।
আর আমরা জানি ভার্বের যদি মেইন ফর্মটা থাকে, প্রেজেন্ট ফর্মটা থাকে, তাহলে সেটার ক্ষেত্রে হয় সেটা প্রেজেন্ট টেন্স হবে, আর যদি উইল ব্যবহৃত হয় তাহলে সেটা কি হবে, ফিউচার ইনডিফিনিট। কিন্তু যদি এখন এটাকে তুমি কন্টিনিউয়াস করো, তাহলে কি এখানে আই উইলের সাথে গোয়িং ইউজ করতে পারবা না? না। কারণ কি, উইলের পরে সবসময় একটা ভার্ব তোমার বেস ফর্মে রাখতে হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম রাখতে হবে। সেই জন্য এই জায়গায় তোমাকে একটা বি ইউজ করতে হবে। এই কারণেই ফিউচার কন্টিনিউয়াস টেন্সে উইলের পরে বি ব্যবহার করা হয়। কারণ এই বি মানে তো তুমি জানো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো জানো। আর এখানেই সে কন্টিনিউয়াস ফর্মের ভূমিকাটা পালন করছে। সেম ভাবে যদি তুমি পারফেক্ট টেন্স করো, তাহলে আই এর সাথে উইল ব্যবহৃত হবে। এখন উইলের পরে আমরা এমনিতে পাস্ট টেন্সের ক্ষেত্রে পারফেক্ট টেন্স আমরা হ্যাড ইউজ করছে, বাট এখানে আমরা হ্যাড ইউজ করতে পারবো না, কারণ হ্যাডটা হচ্ছে ভার্বের বি টু, অর্থাৎ হ্যাভ হ্যাজ ভার্বের বি টু। তো এখানে আমরা উইলের সাথে কি ব্যবহার করবো, হ্যাভ ব্যবহার করবো। এরপর যেটা আসলে ভার্বের বি থ্রি, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার। এটি হচ্ছে তোমার টেন্সের ধারণা। এখান থেকে তুমি সবকিছু বুঝে গেছো। আর কন্টিনিউয়াস এর ক্ষেত্রে, মানে পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে পারফেক্ট টেন্সে কি থাকে? হ্যালো, কিছু বলছো? ভাইয়া কথা ভাঙে ভাঙে আসে, মাঝে মধ্যে শোনা যায় না। এখন শোনা যাচ্ছে কথা? এখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে কয়টা ফর্ম আমরা ইউজ করতেছি? একটা হচ্ছে পারফেক্ট, আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস। দুইটা জিনিস আমাদের আনতে হবে এই স্ট্রাকচারে। পারফেক্টের ফর্মও আনতে হবে, কন্টিনিউয়াসের ফর্মও আনতে হবে। এই জন্যই তুমি যখন দেখো তুমি একটা পারফেক্ট টেন্স করতেছো, সাপোজ তুমি ধরো পাস্ট পারফেক্ট টেন্স করতেছো, পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? প্রথমে হচ্ছে একটা সাবজেক্ট ব্যবহার করতে হয়। সাবজেক্ট হিসেবে আমি কি ব্যবহার করলাম, এরপর এখানে একটা রুলস অনুযায়ী হ্যাড আনতে হবে। তারপর কি করতে হয়, একটা ভার্বের ভিত্তি আনতে হবে। তো সাপোজ আমি ধরো এখানে ডান নিলাম, আই হ্যাড, হি হ্যাড ডান। তো এটা পারফেক্ট টেন্স আছে। আর যদি এটাকে আমি কন্টিনিউয়াস করি, তাহলে কি হবে, তো যেহেতু পাঁচটা করতে পাঁচটাই করি, হি ওয়াজ কন্টিনিউয়াস ফর্মের ক্ষেত্রে আমরা দেখতেছি সব সময় কি হচ্ছে, এখানে ভার্বের সাথে আইএনজি হচ্ছে। আর পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সবসময় আমরা দেখছি হ্যাভ ভার্ব ব্যবহৃত হচ্ছে, এটা হ্যাজ হোক, হ্যাড হোক, হ্যাভ হোক, এটা ব্যবহৃত হচ্ছে। তো এই দুইটা জিনিস আমাদেরকে আনতে হবে পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মে, না হলে তার সেটা পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তো এই দুইটা জিনিস যদি আমি নিয়ে আসি, তাহলে কি হবে, কি এখন হ্যাড কি আনলাম আমি, এখন যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস করতেছি, তো আমার একটা বৃদ্ধি তো লাগবে। তো সেই বৃদ্ধি হিসেবে আমরা এখানে বি নিয়ে আসি। Sorry. তো পারফেক্ট টেন্সের নিয়ম ফলো করে ফেলছে। দেখো এখানে হ্যাভ ভার্ব আছে, এখানে বি থ্রি আছে, কিন্তু এখন আমাদের কন্টিনিউয়াস করতে হবে। যেহেতু কন্টিনিউয়াস করতে হবে, তো কন্টিনিউয়াসের যে ইয়াটা, আইডেন্টিফিকেশনটা, যে ভাবের সাথে আইন যুক্ত থাকবে, সেই জিনিসটা আমরা এখানে নিয়ে আসি। এটা হয়ে গেছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? কি পারফেক্ট হচ্ছে? পাস্ট পারফেক্ট হচ্ছে, কারণ আমি প্রথমেই বলছি যেখানে দেখবো হ্যাড আছে সেটাই হচ্ছে পাস্ট টেন্স, আর যেখানে উইল শ্যাল থাকবে সেটাই হচ্ছে ফিউচার, যেখানে হ্যাভ থাকবে সেটাই হচ্ছে প্রেজেন্ট। ক্লিয়ার? জি ভাইয়া। এতটুকু ক্লিয়ার? তো এখন তুমি পাস্ট পাস্ট টেন্স চিনো, পাস্ট ইনডিফিনিট চিনো, পাস্ট পারফেক্ট চিনো, প্রেজেন্ট টেন্স চিনো, প্রেজেন্ট ইনডিফিনিট সবকিছু চিনো। তো এখন আমরা নারেশনে যেতে পারি। তুমি সবকিছু চিনো কিনা আগে সেটা বলো, আরেকবার শিওর হয়ে নেই। চিনি বুঝতে ভাইয়া। পারছি। ওকে, তাহলে এখন ন্যারেশনের ক্ষেত্রে দুইটা রুলস তোমাকে ফলো করতে হবে, দুইটা না তিনটা। তো প্রথম নিয়মটা হচ্ছে যতগুলো প্রেজেন্ট টেন্স থাকবে এই সবগুলো চেঞ্জ হয়ে যাবে পাস্ট টেন্স। এখন কথা হচ্ছে কি চেঞ্জ করার কথা বলবো। ন্যারেশন দুই প্রকার, সেটা তো জানো, একটা হচ্ছে ইনডিরেক্ট, একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। তো ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে ডিরেক্ট স্পিচ যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে সেটা ইনডিরেক্ট করার সময় সেটা পাস্ট হতে হবে। এটা আমি একটু শর্ট করে বলবো, কারণ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, আমি প্রেজেন্ট ইনডিফিনিটকে পি আর আই ধরছি, এটা ফার্স্ট ইনডিফিনিট হয়ে যাবে। ফার্স্ট ইনডিফিনিটকে আমি পি আই ধরছি, প্রেজেন্ট ইনডিফিনিট ফার্স্ট ইনডিফিনিট হয়ে গেছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে সেটা ফার্স্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে সেটা
পাস্ট পারফেক্ট থাকবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এই জন্যই বলছি যে যেটা প্রেজেন্টে থাকবে সেটা পাস্টে চলে যাবে, মানে সিরিয়ালি যাবে, প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, এটা গেল। এরপরে যে দ্বিতীয় নিয়মটা সেটা হচ্ছে যদি পাস্টের ক্ষেত্রে। এখন রিপোর্টেড স্পিচটা যেটা, কারণ গেট স্পিচের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টিং ভার্ব নিয়ে আমরা এখন কাজ করতেছি, রিপোর্টেড স্পিচটা নিয়ে এখন কাজ করতেছি। রিপোর্টেড স্পিচ যখন প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তখন পাস্ট ইনডিফিনিট যায়। এখন যদি প্রেজেন্ট ইনডিফিনিট না থাকে, রিপোর্টেড স্পিচটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে সেক্ষেত্রে কি আবার উল্টো করে তুমি প্রেজেন্ট ইনডিফিনিটে যাবা? অবশ্যই না, তোমাকে এখানে যেতে ভাই হবে পারফেক্ট। পাস্ট পারফেক্টে, পাস্ট পারফেক্টে। আর এখন যদি পাস্ট পারফেক্টে থাকে তাহলে সেটাকে কোথায় নিয়ে দিতে হবে? তো এখন ফিউচারের ক্ষেত্রে তো আলাদা, ফিউচারের ক্ষেত্রে উইল থাকলে উড হবে, শ্যাল থাকলে শুড হবে। মডেল অবজেক্টিভ ভার্বের ক্ষেত্রে সেম, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে। এতটুকু বুঝতে পারছো? তোমার ন্যারেশন কিন্তু যদি এতটুকু বুঝতে পারো, তোমার ন্যারেশন অর্ধেক শেষ। এখন বাকিটা তোমার ডিপেন্ড করতেছে রিপোর্টিং ভার্বের উপর। রিপোর্টিং ভার্ব জি বলতে ভাইয়া বুঝছি। এই যে ধরো সাপোজ আমি সে বলতেছে, he said, আরেকটা হচ্ছে he will say। এই তিনটা, এই তিনটার মধ্যে তোমার ফোকাস হচ্ছে এই জিনিসটা। যখনই দেখবা রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, তখনই তুমি এই উপরে যত কিছু করছো সব কিছু কাজ করবে। অর্থাৎ যে স্পিচের থেকে যে স্পিচটা থাকবে, রিপোর্টের স্পিচটা থাকবে, সেই রিপোর্টের স্পিচটাকে চেঞ্জ করো। আশা কিছু বলতেছো? ভাই এটা মনে হয় আমার সমস্যা, আমি শুনতে পাচ্ছি না কথা, আস্তে আস্তে বুঝি না। আসতেছে। কথা বুঝতেছি না ভাইয়া। কথা শোনা যায় না ভাই, আস্তে আস্তে নেট প্রবলেম করে। হ্যাঁ, কথা আসেই না। শোনা যায়? যাই। তো এখন এখানে যে কাজটা করতেছি, যেখানে যে ভার্বটা আছে, সেই ভার্বটার উপর ডিপেন্ড করে তোমার এই উপরের যতগুলা কাজগুলো যতগুলো চেঞ্জ করলাম সেটা হবে। এখানে একটা কথা বলছিলাম যে কোথায় গেল পাস্ট পারফেক্টটা, এই যে পাস্ট ইন্ডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে। আর এটা পাস্ট পারফেক্ট না, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট জি ভাইয়া। পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আর যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে এই যে চেঞ্জ গুলো হচ্ছে রিপোর্টেড স্পিচ এইটাই ভাই গুলা, একটু সেটা কনফিউশন চেঞ্জ ছিল। তখনই চেঞ্জ করবা যখন রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে। যদি পাস্ট টেন্সে না থাকে তাহলে চেঞ্জ করতে পারে। এর মানে যদি প্রেজেন্ট টেন্সে থাকে, যদি ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচ যেটা আছে সেখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না, বাট পার্সনের পরিবর্তন হবে। সাপোজ আমি একটা সেন্টেন্স বলি, এটা ডিরেক্ট স্পিচে আছে, এটাকে ইনডিরেক্ট কিভাবে করবে? যেহেতু এখানে আই আছে আর এখানে সে আছে, তার মানে এটা বোঝা যাচ্ছে যে এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই না? কারণ এটা তো আর ভার্বের প্রেজেন্ট ফর্ম না। আমি তোমাদেরকে বোঝার সুবিধা এখানে আই না দিয়ে হি দিয়ে দেই, তাহলে আরো বেটার হবে বোঝার জন্য। হি সেজ, এখন বোঝা যাচ্ছে এটা হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এর সাথে সের সাথে একটা এস আছে। তো এটা হচ্ছে কারণ ব্যবহৃত হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের সাথে এস বাই এস যুক্ত। হি সেজ দিয়ে বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের এই রিপোর্টিং ভার্ব যে পার্টটা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এই যেটা প্রেজেন্ট টেন্স, তার মানে এই রিপোর্টেড স্পিচটা আছে সেটা আমরা কোনো প্রকার পরিবর্তন করব। এটাতে শুধু পার্সন পরিবর্তন হবে। হ্যাঁ, শুধু পার্সন পরিবর্তন হবে, প্লাস অন্য যে শব্দগুলো আছে যেগুলো চেঞ্জ করা যায় সেগুলো পরিবর্তন করতে হবে। তো এখানে কি পরিবর্তন হবে? কি পার্সন। আছে, তারপর সেইস,
এখানে পার্সন কে আই আই কি ফার্স্ট পার্সন না হ্যাঁ, ফার্স্ট পার্সন সবসময় রিপোর্টিং ভার্বের যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্টটাকে সাবজেক্টের সাথে পরিবর্তন পরিবর্তন হবে। আর সেকেন্ড পার্সন যেটা সেটা অবজেক্টের সাথে পরিবর্তিত হবে। কি পারবে তো এটা তো টেনশন করো না। আচ্ছা, তো এখন এখানে দেখো ইসেস আছে, এরপরে দ্যাট আইটা চেঞ্জ ইসে হয়ে কিভাবে প্রথমে এখানে রিপোর্টিং ভার্বের রিপোর্টিং স্পিচের যে কমাগুলো আছে সেগুলো আমরা উঠাবো। উঠানোর জন্য এটা যেহেতু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তো আমরা এখানে একটা দ্যাট ব্যবহার করব। এরপর আইটা চেঞ্জ হয়ে কি হয়েছে, কি হবে? এরপর গো কি গো থাকবে? হ্যাঁ, গোই থাকবে, এখানে তো টেন্সের কোনো পরিবর্তন হবে না। এই যে ভুল করে ফেলছে, এখানে ভাই গো গোস থাকবে হবে। না, গোর সাথে ও ইয়াস যুক্ত হবে। গো টেন্স তো আছে গোর পরিবর্তিত হয়নি। হ্যাঁ হ্যাঁ, ইয়েস যুক্ত হবে। হ্যাঁ, টেন্স কিন্তু পরিবর্তিত হয়নি, টেন্স ঠিক আছে, কিন্তু এর সাথে তার গো যায় না, যেটা যায় সেটাই আমাদের যোগ। আর হেয়ারটা ইন্ডিয়ান স্পিচে চেঞ্জ হয়ে কি হয়ে যায়, হেয়ার হয়ে যায়। এটাই হচ্ছে এই সেন্টেন্সের ইন্ডিয়ান ক্লিয়ার। জি, এখন এটা যদি এখানে সেইজ না থেকে উইল সে থাকতো তখন কি হতো? কি কি ওয়েন উইল সে উইল He থাকতো, will say that কি ওইটা he will হি উইল go there. না He will টেন্স go পরিবর্তন here. হবে। Would have been. এইটুকু যা আছে তাই থাকবে, শুধু এখানে সেস এর পরিবর্তে উইল সে হবে। আর যদি উইল বলে দাও কি তো তাহলে তো চেঞ্জ হয়ে যাবে। একটা জিনিস দেখ, যখন বলছে কি উইল সে, সে বলবে হে আই গো দেয়ার, সরি আই গো হেয়ার, আমি এখানে যাই। তার মানে এটা মানে রীতিমতো বোঝাচ্ছে যে সে সবসময় সেখানে যায়। এখন তুমি যদি বলো ইউ উইল সে হি উইল গো হেয়ার বা হি উইল গো দেয়ার, তাহলে কি হবে? সে বললো সে বলবে সে সেখানে যাবে, তাহলে সেন্টেন্সের অর্থটা পরিবর্তিত হবে। এই জন্য টেন্সের কখনো পরিবর্তন হবে না। এখানে এটা ক্ষেত্রে টেন্সটা ভালো করে জানতে হবে। আর এখন এটা যদি সেইড হয়ে যায় তাহলে এখন পুরোটাই পরিবর্তন হবে। শেষ কি হবে? এখানে হি সেস এর জায়গায় হি সেইড হবে। এরপর এটা ছিল প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিটে ছিল, এখন কি হয়েছে পাস্ট ইনডিফিনিট। তো এটা ইজবে দ্যাট ব্যবহৃত হবে। আর এই জায়গায় কি ঠিক আছে, গোস এর পরিবর্তে কি হবে, পয়েন্ট হবে। পয়েন্ট তারপর দেয়ার, এটা একটা দিয়া আছে এখানে। পোলাওয়ান ভুলগুলো বলে না দেখে দেখে। He said that he went there. এটা হচ্ছে past tense। বুঝতে পারছো? জি, জি ন্যারেশন কঠিন লাগে? ভুল বলতে না লাগে, এর জন্য বলি না। হ্যাঁ, আমরা জানি আমরা বললে ভুল হয়ে যাবে, এর জন্য বলি না। না বললে ভুল হবে না। তো এতটুকু তো বুঝছো, মানে এতটুকু বোঝা হয়ে গেছে। এখন যদি এরকম না থাকতো, সাপোজ এখানে এটা যেহেতু ডিরেক্ট স্পিচ সেহেতু এটা হবে। এখন এই সেটটা কিন্তু তুমি টুল ইংলিশ স্পিচে ব্যবহার করতে পারবা, বাট এই জায়গাটা তোমাকে দেখতে হবে যে এখানে কোশ্চেন মার্ক আছে, ব্যবহার করতে পারবা কিন্তু সেটা ব্যবহার না করাটাই বেটার, কারণ তোমাদের তো স্পেসের জায়গায় নারেশন থাকবে, তাই না? যেহেতু কোশ্চেন মার্ক সেহেতু এখানে সেটটার পরিবর্তে তুমি কি ব্যবহার করবা, আস্ক ব্যবহার করবা। আই এরপর আস্ক যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটা আই আস্ক। যেহেতু এই জায়গায় WH আছে, WH বলতে কি হাউ, ডাব্লিউ ইজ হায়ার, এগুলো হোয়ার হোয়েন হু এগুলো দিয়ে যদি কোশ্চেন করা হয় তখন কমা উঠিয়ে কোনো কিছু ব্যবহার করাতে হয় না, জাস্ট যেটা আছে সেটা আমরা এখানে বুঝতে পারবো। আই আস্কড হিম হাউ, কিন্তু এই সেন্টেন্সটা আগে ইন্টারোগেটিভ ছিল না, হ্যাঁ, ইন্টারোগেটিভ ছিল। আমরা যখন ইন্ডিয়ান স্পিচ করবো তখন সেটা ইন্টারোগেটিভ রাখা যাবে না, এটা অ্যাসার্টিভ করতে হবে। এটাকে অ্যাসার্টিভ করতে হবে। হ্যাঁ, না যদি আমরা এটাকে ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ করি তাহলে কি করতে হবে, আগে এই ইউটাকে নিয়ে আসতে হবে, কারণ আমরা এখানে হাওয়ার পরে ভার্ব দিলে সেটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। তো আগে ইউটাকে নিয়ে আসতে হবে। এটা যেহেতু সেকেন্ড পারসন চেঞ্জ হবে কার সাথে,
কথা বলে কেন? নাকি ভুলে গেছো? আর কোনো বলছি আমার মনে হয় ভালো করে এই ইউটা টিমের সাথে চেঞ্জ হবে। টিমের সাথে চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? কি হয়ে যাবে? ইউ সাবজেক্ট হাউ সাবজেক্ট এখানে আর আর যেহেতু আছে তার এটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিটিভ অলরেডি কোন টেন্সে যাবে? পাস্ট ইনডিফিনিটে যাবে। Past তার সাথে indefinite ওয়াজ ব্যবহৃত হবে। হাউ ওয়াজ was এখন এই পার্টটুকু কি ইন্টারগেটিভ আছে? না অ্যাসারেটিভ। মানে অটোমেটিক্যালি এটা কিন্তু অ্যাসার্টিভ হয়ে গেছে। এটাই বলছি এই সেন্টেন্সে থাকবে সেটাকে তুমি ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে হবে। অ্যাসার্টিভ করার জন্য সাবজেক্টটাকে আগে নিয়ে আসতে হবে। হাউ এর পরে কি আসবে? সাবজেক্ট আসবে, তারপর ভার্বটা চেঞ্জ হবে, এরপর যা যা থাকে সেগুলো অটোমেটিক্যালি চলে ভাইয়া এটা কেমনে আসলো? আসবে। হি হচ্ছে ওই যে হিমের সাবজেক্টিভ ফর্ম। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ইউ যেহেতু সেকেন্ড পারসন, এটা তো অবজেক্টের সাথে চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে সেটা কি হবে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। হ্যালো, কেউ একজন কথা বলো তো। ভাইয়া এবার পারফেক্ট আছে, সমস্যা নেই। আচ্ছা, আমার কথা কি বোঝা যায়? তাহলেই হবে। হ্যাঁ, আপনার কথা বোঝা যাচ্ছে। ওকে, কোন পর্যন্ত ছিলাম? এইবার কথা ক্লিয়ার আছে। এতটুকু তো তোমাদের বোঝা যাচ্ছে। এখন যদি এখানে যদি ক্যান কোড থাকতো, মে মাইট থাকতো, সরি মে থাকতো, ক্যান থাকতো, তাহলে সেগুলো জাস্ট পাস্ট ফর্মে চলে যাবে। ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, এগুলো। এখন আমরা আমি একটু টাইপ করব, এখানে একটা পেজেস টাইপ করব, সেই পেজেস থেকে আমরা এই বাকি পার্টগুলো কন্টিনিউ করবো, ঠিক আছে? ওইখান থেকে আমরা সরাসরি নেশন চেঞ্জ করবো। হ্যালো, এখন বোঝা যায় কি লেখা আছে? হ্যাঁ এখন দেখা যায়। এখন এটাকে সলভ করার জন্য তোমাকে কি কি দেখতে হবে বলো? প্রথমে আগে পুরো কোশ্চেনটা পড়বা। কোশ্চেন পড়ার পর দেখবা যে কে কাকে বলছে, কার কার মধ্যে কথা বলা হচ্ছে। এখানে অনেকগুলো সাবজেক্ট থাকতে পারে, অনেকগুলো পার্সন থাকতে পারে, বাট এই জায়গায় কিন্তু দুইটা পার্সনের সাথে কথা হচ্ছে। একটা হচ্ছে রুবেল, আর একটা হচ্ছে কে ট্রাফিক সার্জেন্ট। এই দুজনের মধ্যে কথা হচ্ছে। তা এখন এটাকে তোমার ইনডাইরেক্ট স্পিচ আছে, ডিরেক্ট স্পিচে নিতে হবে। এখানে তুমি নর্মালি বুঝতে পারছো, কিন্তু অনেক ক্ষেত্রে বুঝতে পারবে না। তো আবার এই জিনিসটা দেখো, এখানে একটা কথা আছে, এখানে একটা কথা আছে। এখন কোনটা কার কথা সেটাও তোমাকে কিন্তু বুঝতে হবে পেজেসটা পড়ে। হ্যাঁ প্রথমে দেখো, এখানে বলছে হোয়াই ডু ইউ স্টপ মি, তুমি কেন আমাকে থামালে। এটা যেহেতু ডিরেক্ট স্পিচ আছে, এই জন্য টেন্সটা প্রেজেন্ট টেন্স আছে, বাট অ্যাকচুয়ালি সে কি পাস্ট টেন্সে কথাটা বলছে, যেহেতু তার স্পিচ, এই জন্য এটাকে ডাবল কোটেশনের মধ্যে আনা হয়েছে। এরপর হ্যাভ আই ডান এনি রং, মাঝখানে কিন্তু আস্ট রুবেল আছে, কিন্তু এই দুইটা বাক্যই কার? রুবেলেরই, কারণ রুবেলই জিজ্ঞেস করছে তুমি আমাকে থামালে কেন, আমি কি কোনো ভুল কিছু করছি কিনা। তারপর বললো যে এই ট্রাফিক সার্জনে বলছে ইউ আর ড্রাইভিং সো ফাস্ট, ইট ইজ নট দ্য রুল, দ্য ট্রাফিক সার্জন। এরপর সরি স্যার, মাই মাদার ইজ ইন দ্য হসপিটাল সো আই এম ইন হারি। এই জিনিসটা কিন্তু এখানে সেট রুবেল দেওয়া আছে। তোমাদের পরীক্ষার মধ্যে স্পেসেস এর মধ্যে এমনও থাকতে পারে এখানে সেট রুবেলটা দেওয়া নাই, বাট তোমার বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এই কথাটা কার ছিল। তুমি কি বুঝতে পারবে না? এগুলো কিন্তু বোঝা যায় যে এটা যেহেতু সরি স্যার বলতেছে, তার মানে ট্রাফিক সার্জেন্টরা রুবেলই কথাটা বলতেছে। তো সেই অনুযায়ী তোমাকে সেখানে এই রিপোর্টিং ভার্বের মধ্যে সাবজেক্ট গুলো ধরে তোমার পুরো ন্যারেশনটাকে চেঞ্জ করতে হবে। এখন তুমি ন্যারেশনটাকে কিভাবে চেঞ্জ করবা? ভাইয়া তোমার পড়া শেষ, তুমি বুঝতে কি পারছো হয়? পুরো। জি সরি থাকলে কি জানি হয়? হ্যাঁ, সরি থাকলে হচ্ছে, এখানে সরি থাকলে তো মানে ও সরো বলে, ওইটা হলো আলাদা বিষয়। বাট এখানে যেহেতু স্যারকে রেসপেক্ট, এখানে যেহেতু স্যারকে বলতেছে, তো স্যারের কাছে যেহেতু সরি বলতেছে, তার মানে সরি কি সে ক্ষমা চাচ্ছে না? তো হ্যাঁ, সরি বললে মেইনলি আমরা অ্যাপোলোজাইজ ইউজ করি। তো এখন যেহেতু সরি স্যারকে বলতেছে, তার মানে মানে রেসপেক্টফুলি অ্যাপোলোজাইজ এটা বলবো আমরা, ঠিক আছে? তো আমরা এটা এমনিতে যখন করবো পুরোটা, তখনই বুঝতে পারবো সরি থাকলে কিভাবে কি ব্যবহার করা হচ্ছে। তা এখন পুরো পেজেসটা, পুরো কোশ্চেনটা তোমার পড়া শেষ। এখন তোমাকে এটা চেঞ্জ করতে হবে, ইন্ডিয়ান স্পিচে করতে হবে। প্রথমে কি করবা? যে কথাটা বলছে তাকে সরাসরি আমরা নিয়ে আসবো। তো প্রথমেই নিয়ে আসবো কাকে? রুবেলকে। রুবেল, তারপর আস্ট। এখন দেখতে হবে যে রিপোর্টের স্পিচটা সেইটা রুবেল কোন টেন্সে আছে এবং কোন সেন্টেন্সে আছে। যেহেতু এই সেন্টেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ, তো এখানে আমাদের ইফ বা ওয়েদার ইউজ করতে হতো, বাট এখানে যেহেতু WHY আছে, মানে অর্থাৎ WH কোশ্চেন আছে, তো এখানে আমরা ইফটা ইউজ করব না, এখানে সরাসরি হোয়াইটা ব্যবহার করব। তো
রুবেল আস্ট হোয়াই কি, এটা আমরা সরাসরি এখানে হোয়াই ইউজ করবো না, এই জায়গায় কিন্তু আমরা চাইলে এই জিনিসটাও নিয়ে আসতে পারি যে সে কাকে আস্ক করছিল, দ্য ট্রাফিক সার্জেন্ট কে আস্ক করছিল। জি, তো এখানে আমরা দ্য ট্রাফিক সার্জেন্টও কিন্তু নিয়ে আসতে পারি, দ্য ট্রাফিক সার্জেন্ট। ট্রাফিক সার্জেন্ট। আচ্ছা আমি শর্ট করে লিখি, হ্যাঁ। এরপরে এরপরে আমরা যে হোয়াইট আছে এটা হোয়াইট নিয়ে আসবো। এখন আগে যেটা বলছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমাদের কি করতে হবে, সেটাকে অ্যাসার্টিভ করতে হবে। যেহেতু অ্যাসার্টিভ করতে হবে, সো এখানে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটাকে আমরা হোয়ার পরে নিয়ে আসবো। এখন ইউটা কি, সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কার সাথে চেঞ্জ হবে, সবসময় রিপোর্টেড ভার্ব, সরি রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। রিপোর্টিং ভার্বকে, এই যে হি আস্কড অথবা রুবেল আস্কড, এটা ছিল রিপোর্টিং ভার্ব, এর অবজেক্টকে দ্য ট্রাফিক সার্জেন্ট, এটা অবজেক্ট না, তাহলে এই অবজেক্টটার সাথে চেঞ্জ হবে। এন্ড এই ট্রাফিক সার্জেন্ট এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার। এখন এই ট্রাফিক সার্জেন্টটা মেয়েও হতে পারে ছেলেও হতে পারে, এটা কিন্তু সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করতেছে, তুমি মেয়ে হিসাবে দিবা না ছেলে হিসাবে দিবা। কিন্তু এখানে যেহেতু স্যার বলছে তার মানে বুঝতে যাচ্ছ যে এটা একজন পুরুষ। সো এখানে তুমি কি লিখবা, হি লিখবা। ইউটা দ্য ট্রাফিক সার্জেন্টের সাথে চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, হোয়াই হি। এখন হোয়াই হি হইলো, হি হওয়ার পরে এখন বাকি কি করতে হবে, আমাদের এখানে একটা ভার্ব নিতে হবে না, ভার্ব নিতে হবে না। এখানে যেহেতু ডু আছে, তাহলে কোশ্চেন মার্ক হয়েছে দেখে কিন্তু এটা ডু ডু ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে কোশ্চেন মার্ক দেখে কিন্তু ডু ব্যবহার করা হয়েছে, না হলে তো এখানে ডু ব্যবহার করা হইতো না, হয়তো কি? দেখো এখানে বলা হয়েছে হোয়াই ডু ইউ স্টপ মি। সাপোজ ধরো এটা, এই সেন্টেন্সটাকে যদি আমি ইয়া করি, এই অ্যাসার্টিভ করি, এটা তো ইন্টারগেটিভ আছে, নরমালি যদি অ্যাসার্টিভ করি তাহলে এটা কি হবে, ইউ স্টপ মি, স্টপ মি, তুমি আমাকে থামাও, তাই না? কারণ এটা যেহেতু ইনডিফিনিট আছে, এটা ইনডিফিনিট করলাম। এখন এটাকে যদি আমি কোশ্চেন করি তাহলে এটাকে আমার কি করতে হবে, ডু ইউ স্টপ মি। আর এখানে ডাব্লিউএস টা শুধু সামনে ইউজ করে ফেলবো, তাই না? তো এখানে ডু কিন্তু কোনো দরকার নাই, জাস্ট কোশ্চেন করার জন্য এই জায়গাতে ডু ব্যবহার। ক্লিয়ার? যেহেতু কোশ্চেন করার এখানে ডুটা ব্যবহার, তার মানে এটা বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে প্রেজেন্ট। তাহলে এটাকে কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট নিতে হবে। তো পাস্ট ইনডিফিনিট নিলে আমরা কি এখানে ডু এর পরিবর্তে ডিড ব্যবহার করব? অবশ্যই না, কারণ ডিড ব্যবহার করবো আমরা কখন, যখন কোশ্চেন করবো, কিন্তু এটা তো কোশ্চেন করতেছি না। এখানে আমাদের মেইন ভার্ব কোনটা, এখানে মেইন ভার্ব হচ্ছে এই যে স্টপ, যে ভার্বটা সেইটা। এই স্টপ ভার্বটাকে আমরা কি করব, বি টু ইউজ করবো, অর্থাৎ হোয়াই হি স্টপড। বুঝতে পারছো? এরপর মিটা কি ফার্স্ট পারসন না? এখন সেটা অবজেক্ট হোক সাবজেক্ট হোক, বাট এটা তো ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন সবসময় কার সাথে চেঞ্জ হয়, সেন্টেন্সের ফার্স্ট রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট থাকবে তার সাথে চেঞ্জ হয়। তো এখন আমরা এখানে কি করব, এই রুবেল ছিল, রুবেলটা কি ছেলে, তো এখানে কি হবে, হিম হবে। এখন দেখো এই জায়গাতে হি, এই জায়গাতে হিম আমরা ইউজ করতে, কিন্তু যখন পরীক্ষা খাতা স্যারে দেখবে বা তুমি নিজেই যখন একবার রিভাইজ মানে পুরোটা সলভ করার পরে আবার দেখবা, তখন কি তোমার কনফিউজ হবে না তুমি যে কোন হি, এখানে এই ইটা কার, এই হিমটা কার? হ্যাঁ ভাই, পাশে ব্র্যাকেট লিখতে হবে। হ্যাঁ, তো সেই জন্য এখানে ব্র্যাকেট দিয়ে এটা ব্রেকেট রুবেলের দিয়ে আর নামের এটা ফার্স্ট অক্ষরটা দিতে হবে। সার্জেন্টের আমরা এস দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমার এই সেন্টেন্সটা এতটুকু শেষ। এখন এখানে এতটুকু শেষ কি আমরা বলবো, এই জায়গাতে যে হ্যাভ আই ডান এনি রং, এই জিনিসটাকে তুমি কি করবা, কি করবা বলো তো? এটা তো রুবেল বলছে ভাই। তুমি এখন এটা কি ভাই অ্যাড এটাকে দেব তুমি, নাকি অলসো আস্ক তোমার দেব? যদি এত কিছু মনে না থাকে, তোমার যদি এত কিছু মনে না থাকে, তুমি এখানে ফুল স্টপ দিয়ে আবার নতুন করে লিখতে পারো। এখানে লিখতে পারো হি, তারপর হিটা কি, এটা রুবেল, হি আস্কড দা সার্জেন্ট লিখতে পারো, হি আস্কড হিম দিয়ে এখানে আবার এস দিয়ে দিতে পারো। তারপর কি এখানে কি আছে, হ্যাভ যেহেতু, তারপরে ইফ দিয়ে তুমি এভাবেও চাইলে লিখতে পারো। বাট আবার তুমি এটা চাইলে এন্ড অ্যাডেড ডেট দিয়েও লিখতে পারো, এন্ড অ্যাডেড ডেট দিয়েও লিখতে পারো। এখন তুমি কি করবা, তোমার নিজের উপর ভরসা। তুমি যদি এন্ড অ্যাডেড ডেট তারপর অন্য এক্সট্রা ভাবে এক সেন্টেন্সের মধ্যে করতে পারো, তাহলে তো করতে সমস্যা নাই, করতে চাইলে করতে পারো। কিন্তু এই জায়গায় তুমি কি করবা, ফুল স্টপ দিয়ে, যেটা ইজি আমি সেটাই তোমাকে দেখাচ্ছি। এখানে হ্যাভ আই ডান এনি রং, এটাও কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো এই জিনিসটা কি আবার রুবেল কি করতেছে, জিজ্ঞেস করতেছে, তাই না? তো লিখবো রুবেলের জন্য, এখানে লিখলাম হি, তারপর এই হিটা হচ্ছে রুবেল, সে আবারও জিজ্ঞেস করছে। আর আবারও ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি, অলসো লিখি না,
he also, তারপর he also asked, এখন এই জায়গায় তুমি ট্রাফিক সার্জন লিখলেও লিখতে পারো, না লিখলেও লিখতে পারো, তোমার যে বিষয় তুমি লিখতে পারো। কারণ এখানে দেখো, এখানে কিন্তু ট্রাফিক সার্জনের ভাইয়া কথা শুনতে পায় না, নেট কি প্রবলেম করে। এখানে হ্যালো, if, কারণ এই জায়গায় কিন্তু এস আছে, ডাব্লিউএস আছে, বাট এটা কিন্তু ওই হাউ, হোয়ার এগুলোর মধ্যে পড়ছে না। এটা একটা মানে হ্যাভ ভার্বের মধ্যে পড়ছে, হ্যাভ ভার্ব, অক্সিলারি ভার্ব এগুলো থেকে, সেগুলো যদি থাকে ডাব্লিউএস এর মধ্যে তারা পড়ে না, তাই না? তো এখন এই ইফ এর পরে আবার কি করব আমরা, এটাকে অ্যাসার্টিভ করব। অ্যাসার্টিভ করার জন্য এই আইটাকে কি করতে হবে, আগে নিতে হবে। তো আইটা কার সাথে চেঞ্জ হবে? ফার্স্ট পারসন চেঞ্জ হবে কার সাথে? এর সাথে। এখানে এর সাথে চেঞ্জ কি হবে? তারপর এখানে হ্যাভ ডান, যেহেতু এখানে হ্যাভ ডান আছে, তার মানে তুমি বুঝতে পারছো যে এখানে হ্যাভ, তারপর এই জায়গায় হচ্ছে V3, এর মানে এটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে পারফেক্ট টেন্সে আছে। কোন পারফেক্ট? হ্যাভ যেহেতু, তাহলে এটা কি প্রেজেন্ট পারফেক্ট আছে করতে হবে। তারপর এখানে কি ছিল? ডান ছিল, এখানে এটা এখন কি হবে? ডানই হবে। ইফ হি হ্যাড ডান, এরপর এনি আছে, এনি রং হবে। পরের সেন্টেন্সটা কি হবে সেটা বলার জন্য, মানে তোমরা করার জন্য। এই যে এখানে ইউ আর ড্রাইভিং আচ্ছা সো ভাইয়া, ফাস্ট। হ্যাঁ, শোন ভাইয়া, এখানে তো হ্যালো। ইফ হইছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকার কারণে না? হ্যাঁ, ইফ হইছে ইন্টারোগেটিভ হ্যাঁ সেন্টেন্স থাকার কারণে, এবং আমি এটাই বলছিলাম যে এখানে যে হ্যাভটা আছে সেটা দেখতে ডাব্লিউএস এর মতো হলেও সেটা কিন্তু ডাব্লিউএস না। ডাব্লিউএস বলতে হু, হোম, হোয়ার এগুলো। আর এখানে হ্যাভ ভার্ব মানে ওইগুলো ছাড়া হ্যাভ ভার্ব, অক্সিলারি ভার্ব, অ্যামিজার, ওয়াজার যাই থাকবে না কেন, সেটা থাকলে কি করতে হবে? এখানে ইফ ব্যবহার করতে হবে। তারপর এইখানে যেহেতু হ্যাভ আর এখানে যেহেতু ডান আছে, এটা দিয়ে বুঝতে পারছো যে এটা হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব আর এখানে যেহেতু V3 আছে, তার মানে এটা পারফেক্ট টেন্সে আছে। আর হ্যাভ হচ্ছে প্রেজেন্ট টেন্সের মানে আইডেন্টিফাই করে প্রেজেন্ট টেন্সকে, তার মানে এটা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে এটাকে আমাদের পারফেক্ট পাস্ট পারফেক্ট নিতে হবে। সেই জন্য এখানে আমরা হ্যাভ করছি আর এখানে ডান নিয়ে আসছে। এরপর এনি রং এর মধ্যে কি কোনো কিছু চেঞ্জ হবে না? তো এখানে এনি রংটা নিয়ে আসছে। তো এখানে রুবেলের কথা শেষ। আবার শুরু হয়েছে কার কথা? দ্য সার্জেন্টের কথা শুরু হয়েছে। তো এখানে ট্রাফিক সার্জেন্টে বলতেছে ইউ আর ড্রাইভিং সো ফাস্ট, ইট ইজ নট দ্য রুল। এই জায়গায় আমরা এখন কি লিখবো সেটা আমি তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম যে এখানে আমরা কি লিখবো। By that traffic sergeant replied that he was driving so fast. এখন বাক্য শেষ হয়নি, আরো তো আছে, ইট ইজ নট দ্য রুল, এটা তো তোমাকে অ্যাড করতে হবে। হ্যাঁ, he also said that it was not the rule. আমি খালি এটুকু বলছিলাম। He also said that they receive added দেয়নি। He also said that they did. আচ্ছা, কিছুক্ষণ আগে যেটা আমি বলছিলাম যে, হ্যাঁ কিছুক্ষণ আগে আমি যেটা বলছিলাম যে সেন্টেন্সে যদি এরকম থাকে যে একটা ডাবল কোটেশনের ভিতরে যদি সব পুরো সেন্টেন্সটা থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাকে অ্যাডেড দ্যাট এগুলো ইউজ করতে হবে। আর যদি এরকম থাকে আলাদা আলাদা, এখানে আলাদা এখানে আলাদা আছে, তো সেটাকে তুমি অ্যাডেড দ্যাট দিয়েও করতে পারো, অথবা অথবা তুমি আবার মানে অলসো আস দিয়ে মানে আলাদাভাবে সেন্টেন্সও করতে পারো। কিন্তু এখন এখানে ট্রাফিক সার্জনের যেটা আছে সেটা কিন্তু পুরোটা একটা ডাবল কোটেশনের মধ্যে দুইটা কথা সে বলছে, দুইটা বাক্য বলছে। তো এই জায়গায় তোমার কি করতে হবে? আমি কি এই পুরোটা মুছে ফেলবো? আমি একটা স্ক্রিনশট তুলে নিই এটা। হ্যাঁ, তাহলে এইটুকু আমি মুছে ফেলতেছি। তাইলে ভাই he also said that এখন আইসা আমার মাথার উপরে দিয়ে যাইতেছে, তখন বুঝছি। it was not a rule. তাইলে he also said that but the এখনো বুঝবা, ঠিক করে মনোযোগ দাও। এখন মাথার উপর দিয়ে গেলে হবে না। এখন দেখো এই যে সেইড দ্য ট্রাফিক সার্জেন্টে বলছে কি বলছে? ইউ আর ড্রাইভিং সো ফাস্ট, ইট ইজ নট দ্য রুল। এই জিনিসটা সে কি রুবেলের প্রশ্নের উত্তর দিচ্ছে। রুবেল যে এতক্ষণ প্রশ্ন করছে আমাকে কেন থামাইলা, আমি কি কোনো ভুল করছি কিনা সেটার জন্য এখন এইটা তোমাকে বলছে যে এই জবাবটা কে দিছে? ট্রাফিক সার্জেন্টে দিছে, রাইট? তো এখন তোমার কি করতে হবে? দ্য ট্রাফিক সার্জেন্টটাকে প্রথমে লিখে নিবা, দ্য ট্রাফিক। এখন সে কি রুবেলের উত্তর দিচ্ছে না, তো আমি ট্রাফিক সার্জেন্ট আমি শর্ট করে লিখলাম। রুবেলের কথার উত্তর দিচ্ছে, আর উত্তর দেওয়া ইংরেজি কি? জবাব দিয়ে কি? রিপ্লাই। তাহলে আমরা এখানে কি ব্যবহার করবো? রিপ্লাই ব্যবহার করবো নাকি রিপ্লাইড ব্যবহার করবো? যেহেতু সেইড আছে, তো আমরা এখানে রিপ্লাইড ব্যবহার করবো। রিপ্লাই। এখন রিপ্লাইড এর পরে এই সেন্টেন্সটা কিসে আছে?
অ্যাসার্টিভ আছে, আর অ্যাসার্টিভ থাকলে আমরা নর্মালি কি ইউজ করি, দ্যাট ইউজ করি, সবসময় দ্যাট ইউজ করি। ইম্পারেটিভের ক্ষেত্রে টু ইউজ করি, আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে ইফ বা ওয়েদার ইউজ করি। যখন আমাদের ডাব্লিউএস থাকে তখন আমরা ইফ বা ওয়েদার ইউজ করি। ওকে, তো এখন রিপ্লাই দ্যাট ব্যবহার করলাম। ব্যবহার করার পরে আমরা আগে এই সেন্টেন্সটাকে চেঞ্জ করবো, তারপর এই সেন্টেন্সটাকে চেঞ্জ করবো। এটা অ্যাসার্টিভই আছে, জাস্ট আমরা পার্সন গুলো চেঞ্জ করবো, টেন্সটাকে চেঞ্জ করবো। টেন্সটাকে চেঞ্জ করবো। এখানে ইউ আর ড্রাইভিং সো ফাস্ট এইটা যে আছে এটাকে আমরা কি করবো, ইউটা কি সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন কার সাথে যাবে? এখানে কি দ্য ট্রাফিকটা কি সেকেন্ড পার্সন? না, এবার এখন দ্য ট্রাফিক না, এখন হচ্ছে রুবেল। তাহলে দ্য ট্রাফিক সার্জেন্ট রিপ্লাইড রুবেল লিখতে পারো এই জায়গায়। আমরা এখানে আচ্ছা আমি লিখিনি যখন আর লিখবো না, তোমরা ধরে নাও যে এই জায়গায় রুবেল আছে। তো দ্য ট্রাফিক সার্জেন্ট রিপ্লাইড দ্যাট হি, এই হিটাকে তারপর আর আছে, তার মানে প্রেজেন্ট। আর এর পরিবর্তে কি লিখবো আমরা? ওয়ার লিখবো, হি ওয়ার। এরপর যে ভাইয়া ওয়ার হবে না, এখানে ভেরি ফার্স্ট লিখলাম। হ্যালো ভাইয়া ভাঙ্গে ভাঙ্গে আসে, বুঝতেই পারি না। নেট কি ডিস্টার্ব করতেছে? কিছু শোনা যায় না এখন যাচ্ছে ভাই। কি মেসে বা হলে এখানে? আছে? সরি, এখানে হি তো থার্ড পারসন, ভুল করছি, এটা হি ওয়াজ হবে। হি ওয়াজ ড্রাইভিং ভেরি ফাস্ট, হি যেটা থার্ড পারসন, তো এখানে কি হবে? ওয়াজ হচ্ছে। যদি থার্ড পারসন না হইতো তাহলে সেখানে আমরা দে, এখানে যদি দে হইতো তাহলে আমরা ওয়ার ইউজ করতাম। যেহেতু এখানে থার্ড পারসন তো আমরা এখানে ওয়াজ ইউজ করলাম। হি ওয়াজ ড্রাইভিং ভেরি ফাস্ট। এরপর কি করবো? এরপর এই সেন্টেন্সটাকে আমরা অ্যাড করে দেবো, এন্ড হ্যাঁ হল আসে। তো এখানে ইট কি চেঞ্জ হবে? ইট চেঞ্জ হবে না, ইট যেভাবে আছে সেভাবেই থাকবে। তারপর কি করবো? এখানে এই যে ইজ আছে, এই ইজ ভার্বটা কি হবে? চেঞ্জ হয়ে ওয়াজ হয়ে যাবে। ইট ওয়াজ নট ভাই এখানে ওয়াজেন্ট দিলে কি কাটা দিত? নট রুল। এখানে যদি ইজন্ট দেওয়া থাকতো তাহলে তুমি ওয়াজেন্ট লিখতে পারতা, বাট এখানে কাটবে না। কিন্তু বিষয়টা হচ্ছে যে তুমি যখন ওয়াজেন্ট বলো বা ইজেন্ট বলো, তো সেটা হচ্ছে স্পোকেনের বিষয়। আর তুমি লিখতেছো রাইটিং, রাইটিং এর ক্ষেত্রে শর্ট ফর্মটা সহজে ইউজ করা হয় না। এটাকে পাংচুয়েশন না যে তুমি এখানে ইউজ করবা, এটা নারেশন, তো এখানে তুমি এটা ইউজ করো না। ঠিক আছে, বুঝতে পারছো? এখানে যদি তোমার এরকম ক্যানটো থাকতো সেটাকে তুমি ক্যান নটই ইউজ করবে। আর যদি দেওয়া থাকে তাহলে সেই বিষয়ে তুমি কুড ইউজ করো। বাট যদি ক্যান নট দেওয়া থাকে ক্যান নটই লিখবা, কুড নট দেওয়া থাকলে কুড নটই লিখবা। কারণ রাইটিং এর ক্ষেত্রে এটার মাপ নাই, এটা অনেক সারা স্যারের কাছে ক্ষমা চাইছে, মানে ট্রাফিক সার্জেন্টের কাছে ক্ষমা চাইছে, এবং তার মা হসপিটালে ছিল সেটা বলছে। তাহলে এই রুবেলের এই ক্ষমা চাওয়াটা, জি হাসিবুল কি বলছো বুঝি নাই। না না কিছু না, নেট সমস্যা। ওকে, এখন সরি, এখানে সরি থাকলে, থ্যাংক ইউ থাকলে, মানে ভিতরে যদি থাকে সেগুলোকে আমাদেরকে বের করতে হয়, গ্রিটিং দিয়ে বের করতে হয়। তো এই জায়গায় সরি বলা মানে সে ক্ষমা চাচ্ছে, ওই ট্রাফিক সার্জেন্টের কাছে ক্ষমা চাচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখবো? হি লিখতে পারি বা রুবেল লিখতে পারি। তো আমি রুবেল লিখলাম। রুবেল, রুবেল কি করছে? সে কি সরিটা এমনিতেই বলছে? না, স্যার মানে রেসপেক্টের সাথে বলছে। তাহলে রুবেল, সরি, রুবেল কি হবে? রুবেল রেসপেক্টফুলি অ্যাপোলোজাইজড। বুঝি নাই, মানে যদি এখানে যদি অন্য সেন্টেন্স থাকতো যে সরট টরট বলতো, যে সরিড লিখলে, হ্যাঁ সরিড লিখলে অবশ্যই কাটা দিই, সরিড বলতে কিছু হয় না। রুবেল রেসপেক্টফুলি অ্যাপোলজিস্ট, এটা বললে কেমন শোনা যায়? এখানে তুমি রেসপেক্টফুলি অ্যাপোলজিস্ট না বলে অ্যাপোলজিস্ট রেসপেক্টফুলি বলবা। সে আগে ক্ষমা চাইছে, তারপরে সে করছে, কারণ সরি স্যার বলছে। তো রেসপেক্টফুল হি, অর্থাৎ রুবেল অ্যাপোলজিস্ট বা অ্যাপোলোজাইজড, যেটা উচ্চারণ করো রেসপেক্টফুলি। সে কি অ্যাপোলজি করেই থেমে গেছে নাকি আরো কিছু বলছে? সে বলছে, তাই না?
তাহলে কি হবে? রুবেল That apologized his respectfully mother was and in hospital, so he that was in hurry. and In hurry. said that কি হবে? মাই মাদার চেঞ্জ হয়ে কি হবে? হিজ মাদার হবে। His mother. তাহলে এখানে লিখলাম হিজ মাদার। এরপর হিজ মাদার, তারপর কি ইজ ইন দ্য হসপিটাল ছিল, কি হয়ে যাবে? ওয়াজ Was in the hospital. ওয়াজ ইন দ্য হসপিটাল। এরপর কি শেষ নাকি আরো আছে? সো আই এম ইন হারি সেইড রুবেল, আরো আছে। এখন কি করবা? এতটুকু বলছে এন্ড, তাহলে এখানে সেট ডেট বলে ফেলছি, তাহলে আমরা এখন আবার কি করব? এন্ড অ্যাডেড ডেট লিখে ফেলবো। সে আরো অ্যাড করলো এন্ড অ্যাডেড দ্যাট, কি হবে? কি ছিল বাক্যটা? আই এম ইন এ হারি, এটা ছিল। তাহলে কি হবে? আইটা পরিবর্তিত হয়ে কি হয়ে যাবে, আর এমটা পরিবর্তিত হয়ে ওয়াজ হয়ে যাবে, এরপর ইন, এরপর এ, এরপর হচ্ছে হারি। তার মানে কি হলো যে রুবেল অ্যাপোলোজাইজড রেসপেক্টফুলি এন্ড সেড দ্যাট হিজ মাদার ওয়াজ ইন দ্য হসপিটাল এন্ড অ্যাডেড দ্যাট হি ওয়াজ ইন আ হারি। ক্লিয়ার? ভাই এখানে যদি অ্যাডেড না দিয়ে যদি কমা দিয়ে সো হি ওয়াজ এখন ইন এখানে হ্যারি সেট দিতাম ডেটের, তাহলে হতো না? এখানে এখানে তোমরা সেট ডেটের জায়গায় কি রিপ্লাই লিখতে পারছো? না, এখানে এই জায়গায় তো পুরো সেন্টেন্সটা একবারে বলেছে না। সো আই এম ইন হারি এটা বললো। এখন এই জায়গায় তুমি লিখতে পারো যে দ্যাট হি ওয়াজ ইন আ হারি, এটা না লিখে তুমি দ্যাটটা যদি সরাই যদি তুমি লেখো এন্ড অ্যাডেড দ্যাট, এটা যদি পুরোটা না লিখে যদি বলো সো হি ওয়াজ ইন হারি, এটা যদি বলো তাহলে কি হবে? এই যে জিনিসটা তো সেই বলছে যে সো তাই আমি হারি ছিলাম, মানে তাই আমি তাড়াতাড়ি ছিলাম, বা তাই আমি কি বলে এটাকে, মানে জলদিতে ছিলাম, যেটা বলে আর কি বাংলা ভাষায়। তো এই জিনিসটা তোমার ন্যারেশনে তোমার একটা সেন্টেন্সের সাথে একটা সেন্টেন্সকে অ্যাড করতে হবে, কারণ তুমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করছো, আর ইনডিরেক্ট মানে তো মানে ঘুরায় পেঁচায় বলা, এটাকে তোমাকে ঘুরায় পেঁচায় বলতে হবে। আর যদি এখানে ডিরেক্ট স্পিচে যদি কোনো রকম হ্যান্স থাকতো, এই যে এরকম এই হ্যান্সটা থাকতো, তো সেই ক্ষেত্রে হ্যান্সটা চেঞ্জ করে তুমি সো ব্যবহার করতে পারতা। কিন্তু সো থাকলে সোর পরিবর্তে কিন্তু তুমি অন্য কিছু ব্যবহার করতে পারবা না, সেটাকে নর্মালি তুমি ইউজ করবা। এখন তুমি যদি এই পর্যন্ত তো করলা, এই পর্যন্ত করলে তোমাকে টোটালি 5 মার্কস তো দিয়ে দিবে, কোনো সমস্যা নাই। কিন্তু তারপরে তুমি যদি এটাকে আরো সুন্দর করতে চাও, তাহলে তুমি এখানে বলতে পারো যে হি ওয়াজ ইন এ হারি ফর দিস রিজন। কোন রিজন? তার মা অসুস্থ ছিল। তুমি যে বললা না হাসিবুল যে সো হি ওয়াজ ইন এ হারি, এখানে এটা ফর না দ্যাট বলে এটা রিজন বলতে হবে, পারবে ফর প্লাস দিস করার সময় রিজন, দিস বলা হয়েছে, তার মা যেটা হসপিটালে ছিল বলে সে ইনডিরেক্ট স্পিচে তাড়াতাড়িতে ছিল। সবসময় দিসের পরিবর্তে দ্যাট ব্যবহৃত হয়। যদি দিস যদি ডিরেক্ট স্পিচে থাকে তারপরও সেটা পরিবর্তিত হয়ে দ্যাট ব্যবহৃত হবে, আর যদি না থাকে তাহলে তুমি সেটাকে পরিবর্তন করে দ্যাট ব্যবহার করবে। ঠিক আছে? এখন এইটাকে তুমি আরো একটা সেন্টেন্স করতে পারো, এখানে এন্ড অ্যাডেড দ্যাট না লিখে এই জায়গায় তুমি এটাকে ক্রস করে দিয়ে এখানে লিখতে পারো হি ফার্দার সেড দ্যাট। হি ফার্দার মানে সে তারপর আরো বললো। বুঝতে পারছো? তুমি অনেকগুলো ইউজ করতে পারো একটা সেন্টেন্সের মধ্যে, অ্যাডেড দ্যাট, ফার্দার সেড দ্যাট, এগুলো ইউজ করতে পারো। তো তোমার নিজের মতো করে তুমি ইউজ করবা, এই শব্দগুলো ব্যবহার করে তুমি ইউজ করতে থাকবা। শুধু একটা জিনিস মনে রাখবা, যখন সেট টু থাকবে তখন সেটা নর্মালি টোল্ড হয়, কিন্তু যখন কোশ্চেন মার্ক থাকবে তখন সেটা আস্কড হয়। আর ইম্পারেটিভের ক্ষেত্রে যদি আদেশ করে অর্ডার হবে, যদি রিকোয়েস্ট করে তাহলে অনুরোধ করে তাহলে রিকোয়েস্ট হবে, আর যদি রিপোর্টেড স্পিচের দ্বারা বোঝাচ্ছে যে সে উপদেশ দিচ্ছে তাহলে অ্যাডভাইসড হবে, এরকম আর কি। তো আশা করি ন্যারেশন নিয়ে তোমাদের আর কোনো প্রকার সমস্যা হবে না। আমি কিছু এক্সাম্পল ভাই দিয়ে দিব, কিছু এক্সারসাইজ দিয়ে দিব, সেগুলো করবা। হ্যাঁ বলো বলো। ওই যে অ্যাড্রেসিং হিম, ওই ওই একটা কি আছে না ওখানে ভাই একটু ঝামেলা হয় অ্যাড্রেসিং হিম। তারপরে আচ্ছা, অ্যাড্রেসিং হিম যেটা, সেটার কথা বলছি। দেখো একটা সেন্টেন্স বলো যদি তোমার সামনে থাকে, না হলে আমি লিখি। বলছে যে হি সেড হোয়াট আর ইউ ডুইং মাই ফ্রেন্ড। সে বলল, কাদেরকে বললো? তার বন্ধুদেরকে, মানে জিজ্ঞেস করতেছে যে তোমরা কি করতেছো। তো এই জিনিসটাকে তুমি কি করবা?
এটা কি তোমার হচ্ছে মানে এখানে তুমি অ্যাড্রেসিংটা ইউজ করবা। কিভাবে নর্মালি অ্যাড্রেসিংটা কিভাবে ইউজ করে, কমার ভিতরে, ডাবল কোটেশনের ভিতরে, ডাবল কোটেশনের ভিতরে যদি ফ্রেন্ড থাকে, স্যার থাকে, বা কোনো নাম থাকলো, এই ধরো সাপোজ করিম, করিমের পরিবর্তে আমরা বললাম যে ব্রেভ বয়, তো ওইটাও কি অ্যাড্রেসিং করতেছে, মানে কাউকে কোনো কিছু সম্বোধন করা, সম্বোধন করা। এখন তুমি এখানে দুলাভাইও রাখতে পারো, কাউরে ভাবিও রাখতে পারো, মানে চিন্তা করতে হবে কোটেশনের ভিতরে। কোটেশনের ভিতরে যদি কোনো কিছু থাকে কারোকে সম্বোধন করা অর্থে, সেক্ষেত্রে তোমাকে অ্যাড্রেসিংটা ইউজ করতে হবে। তাহলে এই সেন্টেন্সটা কি, কোশ্চেন মার্ক, তার মানে এটা আস্কড হবে। তাহলে এই জায়গায় আমি লিখলাম হি আস্কড। এখানে মাই ফ্রেন্ড যেহেতু আছে, সেই মাই ফ্রেন্ডটাকে আমরা এখানে অ্যাড্রেসিং ভাবে নিতে হবে। হি আস্কড এই পর্যন্ত ঠিক আছে, আমরা এই পুরোটা লিখবো হি আস্কড। তারপরে এই যেখানে যে কমা আছে, এখানে কমাটা আমরা এইভাবে রাখবো না। এখানে যেহেতু হোয়াট আছে, হোয়াটটা যেভাবে আছে সেভাবে লিখবো, কমা উঠে আমরা কিছু ব্যবহার করবো না। হি আস্কড হোয়াট, আমরা অ্যাড্রেসিং এর বিষয়টা পরে দেখতেছে। এখানে যেহেতু আর আছে, তার মানে এটা কি প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্স থাকলে সেটা পাস্ট টেন্সে করতে হবে। এখন আগে দেখতে হবে সেটা প্রেজেন্ট কোন টেন্সে আছে, মানে ইন্ডিফিনিট নাকি কন্টিনিউয়াস। যেহেতু এখানে ডুইং আছে, তার মানে এটা কন্টিনিউয়াসে আছে। তাহলে এটা কি হবে, Continuous. ইউটা চেঞ্জ হবে, ইউটা চেঞ্জ হয়ে, ইউটা চেঞ্জ He হয়ে was এখানে কি হবে doing. বলতো, কি হবে, ইউটা কার সাথে চেঞ্জ হবে, এই জায়গায় চেঞ্জ হবে, এই যে এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় চেঞ্জ হবে। চেঞ্জ হবে। কিন্তু এই জায়গায় কি চেঞ্জ হবে বলো, এই ইউটা কিন্তু নরমালি, এই ইউটা কিন্তু নরমালি এখানে দুই ধরনের ইউ হতে পারে, একটা হচ্ছে প্লোরাল আর একটা হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলার। এখন এখানে যেহেতু মাই ফ্রেন্ড আছে, তার মানে একজন, একজনকে জিজ্ঞেস করতেছে, তাই না? যেহেতু একজনকে জিজ্ঞেস করতেছে, সাপোজ ধরো হি সেড এখানে টু মি ধরলাম, আমাকে বলতেছে হি সেড টু মি, তাহলে এখানে ইউটা চেঞ্জ হয়ে কি হবে, ইউটা চেঞ্জ হয়ে আই হয়ে যাবে। আই হবে। হি আস্কড হোয়াট আই, তারপরে আরটা চেঞ্জ হয়ে কি হবে, আয়ের সাথে কি হবে, ওয়াজ হবে। ওয়াজ। মাথা ব্যথা গেছে আমার। সিঙ্গুলার আই হবে। ওয়াজ, তারপরে কি হবে, ডুইং, আই ওয়াজ ডুইং। ডুইং। শেষ, এই পর্যন্ত কিন্তু শেষ। কিন্তু আমাদের এই যে অ্যাড্রেসিং শব্দটা কিন্তু বাদ চলে গেছে, তাই না? এই অ্যাড্রেসিংটাকে আমরা শুরুতে লিখবো সব সময়। এটা এইভাবে লিখতে হতো অ্যাড্রেসিং, না, addressing him as a friend and asked হ্যাঁ, that you অ্যাড্রেসিং, are তারপর অ্যাজ ফ্রেন্ড, হি আস্কড হোয়াট আই ওয়াজ ডুইং। তার মানে অ্যাড্রেসিংটা সবসময় শুরুতে লিখবা। ক্লিয়ার? crystal clear. আর কোনো প্রশ্ন আছে কারো? না ভাইয়া। এখন আমি একটা তোমাদের একটা সেন্টেন্স দিচ্ছি, দেখো। আর এই সেন্টেন্সটাকে তুমি করো তো, এটা কি তুমি অ্যাড্রেসিং করবা নাকি করবা না, এটা হচ্ছে যদি তোমরা ধরতে পারো তাহলেই বুঝবো যে তোমাদের মানে সবকিছু ক্লিয়ার হয়েছে। হাউ ইজ ইউর মাদার হাবিব, হাবিবকে জিজ্ঞেস করছে হাউ ইজ ইউর মাদার হাবিব, কে জিজ্ঞেস করছে, ফাহিম জিজ্ঞেস করছে। Fahim asked Habib that, sorry, that হবে না. Fahim asked Habib how his mother was. গুড। তার মানে এটাতে কিন্তু আমরা কোন প্রকার অ্যাড্রেসিং ইউজ করবো না, কারণ এখানে হাবিব একটা নাম, এটা কোনো সম্বোধন না, সেটা তার নামই। কিন্তু এখানে যদি বলা হয়তো যে ফাহিম সেইড টু হাবিব, তারপর বলতো এখানে হাবিবের জায়গায় বলতো যে স্যাড বয় বা ব্রেভ বয়, কোন একটা কিছু দিয়ে সম্বোধন করতো, Addressing তখন him আমরা as that boy. হ্যাঁ, তারপর হ্যাঁ, গুড। এই তো ছেলে তো ভালোই পারে, এই জন্যই তো তোমার 26টা এমসিকিউ হয়েছে। আর বাকিগুলা কি ঘুমাচ্ছ নাকি? আপনি মনে রাখছেন? আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমার ঘুমে ধরে গেছে। কারণ নারীরা সবসময় জাগ্রত থাকে, নারীর জাগরণ তো আগেই ঘটছিল, তাহলে তোমরা চুপ করে আছো কেন? আচ্ছা, এখন আমরা পারি না পটর পটর করে তো লাভ নাই ভাইয়া, পরে আবার দেখা যাবে পুরুষ মানুষ দিয়ে অপমান করে দিচ্ছে। পারবা না পড়তে, Indirect আমরা অপমান। সেই অপমান লাগবে, লাগার পরে তোমাদের এই সবকিছু শেখা হবে, বুঝছো? হ্যাঁ, পুরুষ মানুষ তো এমনি এক ধাপা আগায়া খোঁচা দিয়া কথা বলতে এক্সপার্ট। এখন খোঁজা চিন্তা করলে তো আর হবে না। আচ্ছা, যাই হোক, এই ইয়াটা মানে কি বলে, রিডিং টেস্টের ক্ষেত্রে তোমাদের যে ফার্স্টের যে কোশ্চেনটা থাকবে 1 নাম্বার এবং 2 নাম্বার এমসিকিউ এর 7, আর হচ্ছে কোশ্চেনের হচ্ছে 10 মার্ক। এই 17 মার্ক, 17 মার্ক তোমাদের একদম ইজি, মানে বলতে গেলে চোখ বন্ধ করে তুমি পারবা, যদি কোনো কমনও না পড়ে তাও পারো। তার জন্য তোমার কাজটা হচ্ছে
প্রথমে হ্যাঁ এটা পারবা, আমি বলতেছি কেন পারবা, কারণ এখানে যা লেখা আছে তার থেকেই তোমার এখানে বাইক খুঁজে খুঁজে বাইর করতে হবে। এখন অনেকেই কি করে, প্রথমে পেসেসটা পড়ে, পড়ার পরে কোশ্চেন গুলা পড়ে, এতে ওর মাথার উপর দিয়ে চলে যায়, মানে এত বড় পেসেস পড়ে কিছুই বুঝে না, টেনশনে পড়ে যায়, যেগুলো কি পড়তেছি কিছুই তো পারি না। এই জন্য পেসেসটা কোন সময় আগে পড়বা না, পরীক্ষার মধ্যে পেসেস কখনো আগে পড়বা না। আগে তুমি পারো বা না পারো, তোমার আগে পড়বা, হ্যাঁ কোশ্চেন পড়বা। কোশ্চেনের মধ্যে কি করবে, প্রথমে দেখবে এখানে শহীদ দিবস বলছে, তারপরে ইজ অবজার্ভ বলছে, কিওয়ার্ড গুলা খুঁজে খুঁজে বের করবে যে কি কি বলতেছে। মানে কিওয়ার্ড বলতে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভার্বটাই হচ্ছে কিওয়ার্ড, এটা। তারপর ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ইজ প্রোক্লেমড, এখানেও কিন্তু ভার্ব, প্রোক্লেমড এটা ভার্ব না, কিন্তু এটা আসছে কিসে, ভয়েসে আছে, কারণ ইজের পর নর্মালি আমাদের ভার্ব কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না, তাই না? আর না হলে ইজটা B3 আছে, তার মানে এটা পেসিভ ফর্মে আছে, পেসিভ ফর্মে আছে। এবং এটা কোন টেন্সে আছে বলো তো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে পেসিভ করার সময় আমাদেরকে ইজের সাথে B3 ব্যবহার করতে হয়, তাই না? তো গেল, এখানে প্রোক্লেম গেল, এখানে অবজার্ভ গেল। তারপর দ্য অকেশন বিগিনস এট অ্যান আর্লি আওয়ার অফ, এটা অনেকেই মর্নিং লিখছে, যারা যারা লিখছে ওদের ভালো দুঃখ আছে। এখন যাই হোক, দ্য অকেশন বিগিনস এট অ্যান আর্লি আওয়ার অফ, কি শুরু হচ্ছে, অকেশন শুরু হচ্ছে, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। এবং অন দিস ডে পিপল পুট অন and go to the শহীদ মিনার barefoot. এটা হয় নাই, জি না, কেন হয় নাই বলতেছি। এখানে দেখো, অন দিস ডে পিপল পুট অন এন্ড গো টু দ্য শহীদ মিনার বেয়ারফুটেড, এইখানে কিওয়ার্ড কোনটা হবে, আমি তো উপরগুলা বলছি, এখন এটা বলো তো কি কোনটা হবে। শহীদ মিনার এইটুকু, পুট অন এন্ড গো টু দ্য শহীদ মিনার, কোথায় যাচ্ছে, এইটুকু আর হচ্ছে এইটুকু বেয়ারফুটেড, মানে খালি পায়ে তারা শহীদ মিনারে যায়, এই দিন কি পরে যায় এটাই আর কি জিজ্ঞেস করতেছে। তারপর 21st February was proclaimed as the International Mother Language Day on, এই জায়গাতে ওয়ান আছে, তার মানে এখানে ডেট দেওয়া আছে, তোমার ডেটটা খুঁজতে হবে, যে বলতেছে যে 21শে ফেব্রুয়ারিরা কত, মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কবে ঘোষিত হয় সেটা। February 21st is observed ড্যাশ দিবস, এটা কি দিবস, এটা তো সবাই পারছে, এটা তো সবাই জানে। তো হোয়াট ইজ দ্য সিনোনিম অফ মোর্ন, এই মোর্নের সিনোনিমটা কি, এটাই। তো এখান থেকে বুঝতে পারতেছো যে তোমার এমসিকিউ এর মধ্যে সিনোনিমটা থাকবে, সিনোনিমটা হচ্ছে তোমার ওই মানে পুরো পেজের মধ্যে যে ওয়ার্ডটা থাকবে সেটা ওটা চাই। এখন এতটুকু তোমার পড়া শেষ, পড়ার পরে তুমি এমসিকিউ পড়া শেষ, এখন তুমি গিয়ে পেজেসটা পড়তে পারো। কেন বলতেছি পেজেসটা এখনই পড়তে, তুমি অনেকে আছে কোশ্চেন পড়ে তারপর পেজেস পড়ে, কোশ্চেন পড়ে যখন আবার পেজেস পড়তে যাবে তখন আবার যে এমসিকিউ যে পড়ছে এটা কিন্তু ভুলাই যাবে। তো কোশ্চেনে তুমি হালকা হালকা করে একটু একটু করে টান দিবা, মানে দাগ দিবা নিচে, আন্ডারলাইন করবা যেগুলো পিন পয়েন্ট সেগুলোর উপরে, এরপরে তুমি এটা সলভ করে তারপর কোশ্চেনে যাবে। এখন তুমি এটা পড়ার পর তুমি দেখবে ওই কিওয়ার্ড গুলো আছে কোথায়। প্রথমে আছে 21st February has been observed as শহীদ দিবস every year throughout the country in remembrance of martyrs of language movement in 1952, এমন হচ্ছে 1952 সালের যে শহীদরা ছিল, ভাষা শহীদ, তাদের উদ্দেশ্যে, তাদের স্মরণের জন্য এই দিনটাতে শহীদ দিবস পালন করা হয়। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে যে অবজার্ভ শব্দটা চলে আসছে। এখন যাও, এখানে দেখো অবজার্ভ এভরি ইয়ার অল ওভার দ্য কান্ট্রি আছে না, এখানে কি আছে, তারিখ আছে, এখানে কি তারিখ দেওয়া আছে, 21st February, তাহলে উত্তরটি কি হবে 21st February যা আছে। হ্যাঁ এমসিকিউ যা আসবে এটা তো একদম ইজি, কারণ তোমরা পারো দেখা, কারণ এইটা তো ছোট থেকে পড়ে আসতেছো। কিন্তু এমসিকিউ যা থাকবে তোমার এই পেজের মধ্যেই তাই থাকবে, কোনো কিছু চেঞ্জ হবে না। প্রথম লাইন শেষ, এই লাইনের মধ্যে তুমি পেয়ে গেছো 1 নাম্বারটা, এই লাইনে আর কিছুই পাবা না। এরপরে দেখো দ্য অকেশন বিগিনস, এইটাকে আমরা পাইছিলাম, এখানে দেখো পাইছিলাম, কিন্তু দ্য অকেশন বিগিনস এট দ্য আর্লি আওয়ার্স অফ দ্য ডে, জিনিসটা দেখো, এট দ্য আর্লি আওয়ার অফ দ্য ডে, এটাকে আমরা পাইছি, এই যে আর্লি আওয়ার অফ দ্য ডে হবে, তাই না? with morning songs that recall the supreme sacrifices of our language martyrs, মানে আমাদের ভাষা শহীদদের স্মরণে এখানে শোকের গান গাওয়ার মাধ্যমে কিন্তু এটা এই অনুষ্ঠানটা শুরু সকালবেলা শুরু হয়ে যায়। এই যে উইথ আছে এইটা দেখেই তোমরা এই জায়গার মধ্যে কি করছো, মর্নিংটা ব্যবহার করছো, যেটা একদমই বল। এখানে তো আওয়ার অফের পরে তার উইথ নাই, বা এখানে তো অন্য কিছু বলে না, এখানে কি বলছে, দিনের শুরুতেই অকেশনটা শুরু হয়, দিনের শুরুতে আর্লি অফ দ্য ডে, তা দিনের শুরুতে বলতে কি সকালবেলা না, তাহলে এটার উত্তরটা কি মর্নিং হবে না?
বুঝতে পারছো কেন ভুল হয়েছে? ও ভাই, আমি তো এখনো ভুল বললাম। আচ্ছা, বুঝতে পারছি। এখনো ভুল বলছো, আমি দেখলাম। এখানে আর্লি অফ মর্নিং, দ্য অকেশন বিগিনস এট অ্যান আর্লি অফ মর্নিং মানে সকালের শুরুতে শুরু হয়। এখানে কিন্তু বলেই দিছে আওয়ার্স অফ দ্য ডে উইথ মর্নিং। উইথ মর্নিং বলতে ওই শোকের গানের সাথে শুরু হয়, কিন্তু শুরুটা হয় কখন? সকালে। এখানে এখানে বলছে, বুঝছো? যদি এখানে আর্লি অফ দ্য ডে তারপর যদি উইথ থাকতো, এরপর তুমি মর্নিংটা দিত। এখন বুঝছো যে কেন ভুল হয়েছে? হ্যাঁ বুঝতে পারছি। তাহলে এটার উত্তর কি? মর্নিং। দুইটার উচ্চারণই মর্নিং, কিন্তু একটা হচ্ছে শোক করা আর একটা হচ্ছে সকালবেলা। এরপর অন দিস ডে পিপল পুট অন অ্যান্ড গো টু দ্য শহীদ মিনার। কি বলছে? বেয়ার ফুটেড। ওকে, এটা তো আমরা দেখছিলাম, আমরা রিডিং করতেছিলাম। এখানে চলো, এরপর কি বললো? পিপল ওয়ার ব্ল্যাক বেজেস ব্ল্যাক অ্যান্ড গো টু দ্য শহীদ মিনার। গো টু দ্য শহীদ মিনার বেয়ার ফুট। আমরা বেয়ার ফুট পাই গেছি না? তাহলে এই জায়গাতে কি হবে? ব্ল্যাক বেজেস। তাহলে ব্ল্যাক বেজ কি এখানে অপশনে আছে? হ্যাঁ, বি নাম্বার, হ্যাঁ সরি 4 নাম্বার। তো এটাই হচ্ছে উত্তর। এরপর আবার যাবো উপরে। তারপর কি? আচ্ছা ভাই, বুঝছি। কিওয়ার্ড এই গুলো বের করতে পারলেই। হ্যাঁ, কিওয়ার্ড গুলো বের করতে পারলেই তোমার পেজেসটা একদম ইজি হয়ে যাবে। দে প্লেস wreaths at the মিনার, many of them visit the graves of the martyrs at আজিমপুর graveyard and pray for them. এইখানে কি আমরা ওই কিওয়ার্ড গুলো পাইছি কোনো? না। সো আমরা কন্টিনিউ করব। দে অলসো অ্যাটেন্ড ভেরিয়াস প্রোগ্রামস অর্গানাইজড ইন রিমেম্বারেন্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স। এবং হচ্ছে শহীদদের, ভাষা শহীদদের উদ্দেশ্য করে যত ধরনের স্মরণের অনুষ্ঠানগুলো হয়, সেই অনুষ্ঠানগুলোতে থাকে। যেরকম আমাদের বাংলাদেশের মধ্যে ম্যাক্সিমাম টাইমে 26 মার্চ এবং 16 ডিসেম্বরের ক্ষেত্রেই ওই প্যারেড গুলো হয়ে থাকে, এছাড়া কিন্তু হয় না। তো এই লাইনের মধ্যে আমরা পাই নাই। তারপর দেখবো দ্য ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন on on 17 November in 1999 proclaimed February 21 as the international. ইউনেস্কো কি করছে? এটাকে প্রোক্লেমড করছে। তো প্রোক্লেমড শব্দটা আমরা দুই জায়গায় পাইছি। কোথায় কোথায় পাইছি? একটা হচ্ছে এখানে, এই যে এখানে প্রোক্লেমড পাইছি। আরেকটা কোথায়? আরেকটা এই যে এখানে। দুইটা প্রোক্লেমড পাইছি। একটা প্রোক্লেমড হচ্ছে কে করছে, আরেকটা হচ্ছে কত তারিখ করছে। দুইটাই কিন্তু এটার মধ্যে আছে। সরাসরি কি এখানে একটু ঘুরায় পেঁচায় লেখা আছে পেজের মধ্যে, তো এটাকে তুমি তো এমনিতে বুঝতে পারতেছো। কারা প্রোক্লেম করছে? দ্য ইউনেস্কো। দ্য ইউনেস্কো on 17th November in 1999 proclaimed February 21 as the international mother language. তাহলে এইটার উত্তর হচ্ছে ইউনেস্কো, আর এইটার উত্তর হচ্ছে কত? নভেম্বর 17th 1999। ক্লিয়ার? এরপর এটা তো জানোই ফেব্রুয়ারি 21 কি হিসেবে কি দিবস হিসেবে পালিত হয়। এখানে অবজার্ভ বলতে কিন্তু পর্যবেক্ষণ করা নয়, অবজার্ভ বলতে হচ্ছে পালিত হওয়া। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? শহীদ। ফেব্রুয়ারি 21 ইজ অবজার্ভড অ্যাজ শহীদ দিবস। এরপর এই যে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ মৌন। মৌনটা কি? এটার অর্থ তোমরা জানো না, স্বাভাবিক নাও জানতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু এই জায়গায় যদি তুমি এই পুরো সেন্টেন্সটা, যে মন যেই অর্থটা পাইছিলা, সেই সেন্টেন্সটা যদি তুমি পুরোটা পড়ো, তাহলে তোমার জন্য মন বোঝা কি সমস্যা হবে? দ্য আর্লি আওয়ার্স অফ দ্য ডে উইথ মর্নিং, বোঝা যাচ্ছে যে এটা মর্নিং করছে। এটার মানে হচ্ছে যে শোকের গানের সাথে শুরু করছে। কারণ সংস যেহেতু আছে, সংস মানে কি? শহীদ দিবসে আমরা কি দুঃখের গান শুনি নাকি ফুর্তির গান শুনি? অবশ্যই দুঃখ ভরা, শোকাহত ভরা গান গুলা শুনি। তো এই জন্য এটা মানে হচ্ছে কি শোক। আর এটা যদি তুমি নাও পারো, তাও তোমার অপশন গুলা কিন্তু একদমই ইজি ছিল। এখানে বোঝাই যায় ডে, ইভিনিং, মর্নিং কোনটা হবে। ভুল কিন্তু এই দুইটাতে কেউ করবে না, কিন্তু করে কিন্তু এই দুইটার মধ্যে গিয়ে ভুলটা করবে। মর্নিং কে উত্তর করে দিবে, কিন্তু এখানে মর্ন মানে কি? মর্নিং না, মর্ন মানে হচ্ছে শোক করা। তো সঠিক উত্তর হবে কি? গ্রিভ। এক নাম্বারটা। এমসিকিউ ক্লিয়ার? হ্যাঁ আর এটা যেহেতু সিন পেসেস তোমাদের বই থেকে আসবে, বইয়ের মধ্যে যেই শব্দগুলা মানে পেসেস গুলো পড়বা, পড়ার পর যে শব্দগুলো তোমার কাছে আননোন লাগবে, সেই শব্দগুলো ভালো করে দেখবা, চেক করবা, চেক করে করে পড়ে ফেলবা। এরপর হচ্ছে কোশ্চেন গুলার আনসারও এই পেসের মধ্যে আছে, কিন্তু একটা কোশ্চেনের আনসার বা দুইটা কোশ্চেনের আনসার অনেক সময় তোমার পেসের মধ্যে থাকবে না। যেটা এই এক নাম্বারটা না, এখানে হচ্ছে 5 নাম্বারটা তোমাদের পেসের মধ্যে নাই, যে কারণে অনেকে পারছে অনেকে পারে নাই।
তো এখন এই সেকেন্ড যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনের উত্তর কিন্তু তুমি দুইটা ইউজ করতে পারো। একটা হচ্ছে এই যে এটা, যে এই দিনে এই অকেশনের মধ্যে কি করে মানুষগণ মর্নিং সং অর্থাৎ শোকের গান গিয়ে শুরু করে, আবার কি করে পিপল ওয়্যার ব্ল্যাক বেজেস অ্যান্ড গো টু দ্য শহীদ মিনার বেয়ারফিট ইন প্রোকেশন সিঙ্গিং মর্নিং সংস। এতটুকু লিখলেই হবে, ওই উপর তাহলে যেহেতু মর্নিং সং এখানেও আছে তো এখানে এতটুকু লিখলেই হয়ে যাবে, তোমার আর কিছু লিখতে হবে না। তো এইটুকু হচ্ছে তোমার এই কোশ্চেন শেষ। তারপরে 3 নাম্বারটা, হোয়াই ডিড ইউনেস্কো প্রোক্লেম ফেব্রুয়ারি 21 অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে? কেন প্রোক্লেম করছে এটা কি উত্তর এখানে আছে? এটা তোমাদের একটু বানায় লিখতে হবে। বলো কেন করছে, এটাও কিন্তু দেওয়া আছে, এটাও বানায় লিখতে হবে না। এই যে দ্য ইউনেস্কো 17 November in 1999 proclaimed February 21 as the International Mother Language Day in recognition of the sacrifices of the martyrs for the rightful place of Bangla. এই পুরোটা লেখার কোনো দরকার আছে? কোনো দরকার নাই, জাস্ট এখান থেকে এই সেন্টেন্স থেকে why did UNESCO proclaim February 21 as the International Mother Language Day, এটুকু তুমি কি করবা? The UNESCO proclaimed February 21 as the International Mother Language Day for দিয়ে তারপরে কি লিখবা, যে এতটুকু লিখে ফেলবা, ফর দ্য ডে ইন রিকগনিশন অফ দ্য স্যাক্রিফাইস বা ফর দ্য স্যাক্রিফাইস, এতটুকু লিখলেই হয়ে যাবে। ফর দ্য স্যাক্রিফাইসেস অফ দ্য মার্টিয়ার্স ফর দ্য রাইটফুল প্লেস অফ বাংলা, এতটুকু। মানে এখানে পুরোটা লিখলেও তুমি লিখতে পারো, তোমার মাথার মধ্যে যদি এত কিছু কাজ না করে, অথবা তুমি ছোট করেও লিখতে পারো চাইলে। এরপর হোয়াই ইজ দ্য ডে সেলিব্রেটেড টুডে ওয়ার্ল্ড ওয়াইড, এই দিনটা কেন সারা পৃথিবীতে উদযাপিত হয়, কেন হয়, এটাও কি এখানে দেওয়া আছে? যে দেওয়া আছে। দ্য ডে ইজ নাও annually observed worldwide to promote awareness of linguistic and cultural diversity and multilingualism। এটা মানে কি, সরি, মাল্টিলিঙ্গুয়ালিজম মানে হচ্ছে বহুভাষার জন্য। তো এইখানে এইটা পুরোটা কি লিখবা, দ্য ডে ইজ নাও অ্যানুয়ালি, না, তোমার কোশ্চেনটা করছে কি দেখো, কোশ্চেনটা করছে হোয়াই ইজ দ্য ডে সেলিব্রেটেড টুডে ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে তোমার ওই পেজটা যদি তুমি সরাসরি লিখো ওইখান থেকে তাহলে কিন্তু হবে না, তোমাকে একটু সুন্দর করে লিখতে হবে। এক কথায় এখানে যে কোশ্চেনটা থাকবে না, এই কোশ্চেনের যে লাস্ট যে কথাগুলো আছে, এই যে দ্য ডে সেলিব্রেটেড টুডে ওয়ার্ল্ড ওয়াইড, ইজ লিখবা, এই ইজটা বার্বটা পরে দিবা, তারপর এখানে দ্য ইউনেস্কো প্রোক্লেম ফেব্রুয়ারি এতটুকু লিখে বাকিটুকু লিখবা, এইভাবে আর কি। আর যদি তুমি পেজেস থেকে সরাসরি লিখো কোনো সমস্যা নাই, পেজে যা আছে তা লিখলেও হয়ে যাবে। এরপর লাস্ট যে কোশ্চেনটা, হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এর মানে হচ্ছে যে তোমার যে ভাষা আন্দোলনটা হয়েছে, এই ভাষা আন্দোলনের ফলে তোমাদের কি ফলাফল পাইছো তোমরা। তো এখানে যে তোমাদের যে সহপাঠী সে যে লিখছে যে এই আন্দোলনের কারণে তারা বাংলা ভাষায় কথা বলতে পারতেছে, হ্যাঁ এটাও হয়, কিন্তু অ্যাকচুয়ালি এখানে মিনিংটা তোমার এটা চায় না, তোমরা এখানে একটা বড়সড় একটা মিনিং আছে, যেটা তোমরা যেটা আমি পড়াই নাই, হ্যাঁ পড়াইছি, ওই যে বাংলাদেশ বিশ্ব পরিচয়ের যে প্রথম ক্লাসটা সেটাতে আমি দেখাইছি, একটা ক্লাস দিয়েছে। ওইখানে যখন ভাষা শহীদদের নিয়ে কথা বলতেছিলাম 1952 নিয়ে, তখন কিন্তু বলছিলাম বাঙালি জাতীয়তাবাদের অভ্যুত্থান বা জাতীয়তাবাদের উদ্গীরিত হয় কোন ভাষার কারণে, এই কোন কারণে, ভাষা আন্দোলনের কারণে। জাতীয়তাবাদের জাগরণ ঘটে কোন ভাষার কারণে, মানে কোন আন্দোলনের কারণে, ভাষা শহীদ না, সরি ভাষা আন্দোলন না, আর 1971 সাল তো পরে, আগে তো ভাষা আন্দোলনের কারণে তাদের জাতীয়তাবাদের কি বলে জাগরণ ঘটে বাঙালির মধ্যে, তারপর না তারা ভাষা আন্দোলনে যায়। তো এই জন্য তোমার এখানে এই কথাটা লিখতে হবে। এটা তুমি কিভাবে লিখবা, দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট লাইট অফ দ্য স্পার্কস অফ ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ, এইটা। তো এখানে লাইট আপ আমি বলছি, অনেক ক্ষেত্রে তোমরা এখানে আরেকটা শব্দ আছে সেই শব্দটা ব্যবহার করতে পারো, এটা হচ্ছে ইনকেন্ডল। দুইটা উত্তর এখানে লিখতে পারবা, একটা হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইনকিন্ডল দ্য স্পার্কস অফ ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। এই ইনকিন্ডল অর্থ হচ্ছে বা লাইট আপ, এই যেটা বলতেছে এটার অর্থ হচ্ছে যে করা বা প্রজ্বলিত করা, এই দুইটা শব্দ, এটা দিয়ে তুমি পুরো সেন্টেন্সটা লিখতে পারো। ঠিক আছে, আমি পুরোটা তোমরা এখানে লিখে দিই। কোনটা, এই যে দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট লেখার পর বা ইনকিন্ডল, এই দুইটা শব্দের যে কোনো একটা ইউজ করতে পারো, আমি লাইট আপ ইউজ, হ্যাঁ। তো এটা ভাষা সহিত এখানে যেহেতু পাস্ট টেন্স আছে তো এখানে লাইট না লিখে লাইটেড আপ লিখবো। তারপর দ্য স্পার্কস, স্পার্কস অফ ইন্ডিপেন্ডেন্ট, এরপর
অফ বাংলাদেশ। এই উত্তরটা তোমরা লিখে ফেলো, এটা একদম মুখস্থ করে যাবা, যদি তোমার বলে এটাই লিখবা, মুখস্থ লিখবা যদি এখান থেকে যদি এই প্রশ্নটা বলে, বুঝছো? ক্লিয়ার হয়েছে সবকিছু? কেউ তো কথাই বলতেছো না। হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। হ্যালো। তো তো এখানে যে স্পার্ক আপটা আছে সেটা যে বললাম যে স্বাধীনতার যে জাগরণটা, সেটাকে তুমি আরো সহজ ভাষায় মানে আরো সুন্দর ভাষায় বলতে পারো, স্বাধীনতার যে স্ফুলিঙ্গটা, ওই স্ফুলিঙ্গকে জ্বালিয়ে দেয় কে? এই ভাষা আন্দোলনটা এই স্ফুলিঙ্গটাকে জাগিয়ে, স্বাধীনতার স্ফুলিঙ্গটাকে জ্বালিয়ে দেয়। এটা স্ফুলিঙ্গ মানে কি, ওই যে আমরা ফু দিই না, আগুনের মধ্যে ফু দিলে যে হালকা হালকা আগুন ধরে, তারপর সেটা বিস্ফোরিত হয়ে যায় বা বড় আগুন ধরে, সেটা। তো প্রথমে ওরা ক্ষুব্ধ ছিল, এই বাঙালিরা, মানে মানে পাকিস্তানের আন্দোলনের কারণে, পাকিস্তানের অত্যাচারের কারণে তারা নিজেরই মতিষ্ঠ ছিল। আর যখনই তারা ভাষা আন্দোলনে জয় হয়ে গেছে, তখন সেটা কি, তাদের মধ্যে যে অতিষ্ঠতা ছিল, যেই মানে জ্বালাটা ছিল, সেটা আরো জ্বালিয়ে দেয় কে? এই দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। ক্লিয়ার? তো আশা করি সব শেষ, আর কিছু নাই। ভাইয়া তাহলে একটু কতক্ষণ চলবে? ভাইয়া একটা কথা ছিল। জি, হ্যাঁ হ্যালো। বলো। আমাদের যে আমাদের যে রিটেন পার্ট ওইগুলা থেকে যে কিছু প্যারাগ্রাফ ইমেল কমন করতে পারে এরকম, মানে ইম্পর্টেন্ট বেশি এরকম একটা যদি দিতেন, সাজেশন দিতেন ভালো হতো।